আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং আমরা কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে। তো আমরা কি এটা বলতে পারি যে এই যে আমাদের নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এবং আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা ছিল, আপনি কি মনে করেন? এটা তো অনস্বীকার্য বলা। জি। ভূমিকা শুধু ছিল না, আমরা তো যারা রাজনীতি করছি বা করতে এসেছি, আমরা তো ওনাকে জাস্ট আমাদের আইডল ভাবি। এবং ওনার যে আপোষহীনতার যে স্ট্যান্সটা উনি নিয়েছিলেন, যে সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে দেশ এবং দেশের মানুষ। এবং উনি কিন্তু আপনারা দেখেছেন যে যে পরিমাণ টর্চার তার উপরে হয়েছে, মেন্টাল টর্চার, ইন আ সেন্স ফিজিক্যাল টর্চার, মামলা থেকে শুরু করে একজন দেশের প্রধান, সরকারের প্রধান, 3বারের প্রধানমন্ত্রী, তাকে যেভাবে তার নিজের দেশে ট্রিট করা হয়েছে আইনের অপপ্রয়োগ করে, এটা কিন্তু ইতিহাসে বিরল। তারপরও কিন্তু তিনি কোনো কিছুর কাছে মাথা নত করেননি। সো আমাদের ইন্সপিরেশনটা কিন্তু ওখান থেকেই আসে, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য স্পিক আপ, কথা বলো, আওয়াজটা তোলো, এটা তো ওনার কাছ থেকে শেখা। সো ওনারটা শুধু আমাদের দেশের জন্য না, আন্তর্জাতিকভাবেও কিন্তু ওনার স্ট্যান্ডসগুলো, ওনার নিয়ে প্রত্যেকটি সিদ্ধান্ত, আপনি দেখেছেন যে ওনার জানাজা যেটা প্রমাণ করেছে যে দেশে এবং বিদেশে এত বড় জানাজা কিন্তু কোনো নারী নেত্রীর, কোনো নারী সাবেক প্রধানমন্ত্রী কিন্তু কখনোই হয়নি, পুরো বিশ্বে হয়নি। তো সেই জায়গা থেকে বলা যায় যে ওনার মতো কখনো আমরা কি হতে পারবো কি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি যখন কোনো কিছু চিন্তা করি, আমি চিন্তা করি উনি থাকলে কীভাবে চিন্তাটা করতেন। একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা জানি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রয়োগ করা হয়েছিল এবং এতে অ্যাসিড সন্ত্রাস কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যায় এবং এখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরাট ভূমিকা ছিল। এই ব্যাপারে কিছু বলেন। এটা ওই যে বলেছি যে আইনের সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থা যারা থাকে তাদের অনেক বড় একটা স্টেক থাকে, এবং সাথে স্টেক থাকে হচ্ছে মানসিকতার। অ্যাসিড বিষয়টাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে শুধুমাত্র আইন ছিল বলে, সে কারণে না। তখন যখন আইনটি হয়েছিল, এই আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিকতা কতটুকু ছিল, বিচার বিভাগকে আমরা কীভাবে কানেক্ট করতে পেরেছি, সেটার একটা ইম্প্যাক্ট পড়েছে। সিমিলটেনিয়াসলি আপনি যদি দেখেন যে ভাইস ভার্সা, আমাদের রেপের জন্য কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রেপ কি বন্ধ হয়েছে? হয়নি, কারণ ওই আইনটার প্রয়োগটা বিগত সময়গুলোতে করা সম্ভব হয়নি আমাদের পক্ষে। গত সপ্তাহে যে একটি ইনসিডেন্ট আমরা দেখেছি, রেপ সংক্রান্ত কয়েকটা, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আসলে আমাদের আইনটা থাকলেই হবে না, প্রয়োগটা কতখানি জরুরি। সমাজকে অনেক বেশি অ্যাওয়ার করতে হয়। যেমন আমরা যদি আমাদের ঘরে থেকে যদি আমাদের কন্যা সন্তানরা নিরাপদ না থাকে, একটি 6 বছরের শিশু যখন নিরাপদ না থাকে, তাদের কোন মানসিকতায় গেলে যে 6 বছরের শিশুকে রেপ করার জন্য একটি মানুষ এগুতে পারে, এইটা আপনার কিন্তু মানসিকতা নষ্ট হয়ে যাওয়া, দেশের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা সিম্বল এটা দেখা যায়। সো আমাদেরকে যেটা করতে হবে যে আইন প্রয়োগটাকে অনেক বেশি কঠোর করতে হবে, খুব অল্প সময়ের মধ্যে যেন রেপ, অ্যাসিড, এই বিষয়গুলোকে যেন অ্যাড্রেস করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে। আর সংশোধিত আইন যেটা বলেছেন, যে রিসেন্টলি আরও কিছু সংশোধন, কিছু অর্ডিন্যান্স নিয়ে এসেছিলেন ইন্টারিম পিরিয়ডে, যেটা আমরা হয়তো আমাদের ফার্স্ট পার্লামেন্টে এগুলো নিয়ে আসবো, নারী শিশু নির্যাতন দমন আইনে। সেখানে আমাদের রেপের পাশাপাশি বলাৎকার নিয়েও কিছু ডেফিনেশন নিয়ে আসা হয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করব। কিন্তু একইভাবে একটা কথাই বলতে হয়, যত আইনই থাকুক না কেন, আমরা যাদেরকে প্রয়োগ করতে না পারি এবং আমরা যদি মানসিকতার পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবে এগুলো নিয়ে কাজ করা খুব বেশি। এই তো হলো আইনের কথা, এখানে আমরা অ্যাওয়ারনেস তৈরির জন্য কিছু করতে পারি কি? আর যেটা কিছুক্ষণ আগে শামাপা বলছিলেন, যে যখন ধর্ষণের শিকার কেউ হয় তখন কিন্তু আমরা কথা বলতে চাই না। আমাদেরকে কথা বলতে হবে, যে ধর্ষিত হয়েছেন সে তো কি ভিকটিম, কিন্তু আমরা কি অনেক সময়, ম্যাক্সিমাম সময় যেটা করি, ভিকটিমকে আমরা বারংবার কিন্তু প্যানালাইজ করি, তাকে সামনে নিয়ে আসার যেই ট্যাবুটা আছে সেই ক্ষেত্রে। আমরা যদি দেখি যে এখানে ভিকটিমকে আমরা সেভাবে ট্রিট না করে, যিনি ধর্ষণ করলেন তাকে যদি আমরা সমাজের কাছে নিয়ে আসতে পারি, সামনে নিয়ে আসতে পারি, তাকে যদি একটা স্টেজ দিতে পারি যে তাকে হচ্ছে প্যানালাইজ করতে হবে, নট দ্য ভিকটিমকে, সেই জায়গাটা কিন্তু নিয়ে আসা হয় না। আমরা বিহাইন্ড দ্য বার রেখে দেই হচ্ছে একজন, হ্যাঁ ঠিক আছে তিনি ধর্ষণ করেছেন, আইনের আওতায় এনে তাকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেষ হওয়া পর্যন্ত সে মোটামুটি একটা জায়গায় থাকে। কিন্তু যে ধর্ষিত হয়েছেন তাকে যখন আমরা কোর্টে নিয়ে যাচ্ছি, তখন তাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে, তার ফ্যামিলি হেয় করছে, আদার সোসাইটি তাকে হেয় করছে, তখন কিন্তু কথা বলার জায়গা, তার মনের মধ্যে ভয়গুলো কাজ করে যে আমি যেটা বলছি আমার আসলে পরবর্তী কি হবে, ভয় এবং লজ্জা। একটা হচ্ছে যে যিনি ধর্ষিত হচ্ছেন তার হচ্ছে যিনি ধর্ষক তার পক্ষ থেকে একটা চাপ আসে। দ্বিতীয়ত হচ্ছে তার সামাজিক ভীতিটা অনেক বেশি থাকে, তার পরিবার কিন্তু তাকে অনেক সময় প্রোটেকশন দিতেও চায় না।
পরিবারের পক্ষ থেকে বলা হয় যে তুমি চুপ করে যাও, না হলে হবে না। কিন্তু আমাদের কিন্তু এগুলো আওয়াজ যদি বেশি তুলি তাহলে কিন্তু আরও দুটো মানুষ ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে পারে। সো ওই জায়গাটাতে আমাদেরকে কথা বলতে হবে এবং কথা বলার জায়গাটা করে দিতে হবে।